নমস্কার। আগের দিন সিটেট সিডিবি পিওকিউ সিরিজের যেটা হোমওয়ার্ক ছিল 26 নম্বর কোশ্চিনটা, সেটা আজকে আলোচনা করছি। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসেসমেন্ট ফর স্টুডেন্ট লার্নিং। মানে এর মধ্যে কোনটা অ্যাসেসমেন্টস ফর স্টুডেন্ট লার্নিং বোঝাচ্ছে, মানে ফরম্যাটিভ। ফর মানে কি বলছে, ফর মানে ফরম্যাটিভ কথা বলেছে। তো ফরম্যাটিভ মানে কি, যেটা ক্লাসে শুরু অথবা ডিউরিং দ্য ক্লাস চলাকালীন যে প্রসেসটা হবে, তাহলে ক্লাসের স্টার্টিংয়ে আর ডিউরিং দ্য প্রসেস এইভাবে যে লার্নিংটা হবে সেটা হলো ফরম্যাটিভ। এবার ফরম্যাটিভের জন্য কোন অপশানটা দেখি। দেখো কি বলেছে। আচ্ছা, 4 নম্বর অপশান থেকে আগে দেখি। এ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইউজ টু কম্পেয়ার স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজড মানে এই ওয়ার্ডটাই হলো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কখনো মানে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই জন্য স্ট্যান্ডার্ডাইজ কথাটাই নেগেটিভ। তো এই জন্য এই অপশানটা আগেই এলিমিনেট হয়ে যাবে। নেক্সট বলেছে কি, এ কুইজ অ্যান্ড ব্রেন স্টর্মিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্লাস অফ টু চেক প্রায়র নলেজ। মানে কুইজ এবং ব্রেন স্টর্মিং যেটা, সেটা ক্লাসের শুরু থেকে স্টার্ট করতে হবে এবং চেক করতে হবে কি প্রায়র নলেজ, প্রিভিয়াস নলেজ যেটা সেটা চেক করতে হবে। আচ্ছা, এই অপশানটা মোটামুটি ঠিক আছে। দেখি আর অপশানগুলো। এ ফাইনাল এক্সাম দ্যাট কভার্স অল দ্য মেটেরিয়াল লার্নড থ্রু আউট দ্য টার্ম। ফাইনাল বলেছে এখানে, ফাইনাল মানে কি, এটা হলো সামেটিভের কথা বলেছে। ফাইনাল মানে কি, সামেটিভ। এবার সামেটিভ তো এখানে চাইনি, তাই জন্য 2 নম্বর অপশানটাও এলিমিনেট হয়ে যাবে। এবার 1 নম্বরটা, a rubric given to students at the beginning of a project outlining what they need to do to achieve a certain grade. একটা রুব্রিক দেওয়া হয়েছে স্টুডেন্টদের একটা প্রজেক্টের শুরুতে, যেখানে আউটলাইন করবে দে নিড টু ডু, মানে যেটা করা প্রয়োজন তাদের তো একটা গ্রেড অ্যাচিভমেন্ট করার জন্য। আচ্ছা, এবার দেখো এই 1 নম্বর অপশানটা আর এই 3 নম্বর অপশানটার মধ্যে একটু কনফিউশন হতে পারে, কিন্তু যেহেতু অ্যাসেসমেন্ট ফর স্টুডেন্টস লার্নিং বলেছে, এবার কুইজ আর ব্রেনস্টর্মিংটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু যেহেতু এখানে একটা রুব্রিকের কথা বলেছে, যে রুব্রিক দেওয়া হবে, যে এটার মাধ্যমে কি প্রজেক্টের শুরুতে যে বিষয়গুলো তাদের স্টুডেন্টদের দরকার হবে গ্রেডটা অ্যাচিভ করার জন্য, সেই বিষয়গুলো তারা আউটলাইন করবে। তো এখানে বেস্ট অপশানটা হলো 1 নম্বর অপশানটা। তো ওই জন্য ওই অপশানটাই অনেক ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। আর সিবিএসইও এই অপশানটাকেই মেনেছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 27 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এখানে একটা অ্যাজারশন আছে আর রিজন আছে। অ্যাজারশনটা কি বলেছে, অ্যাজ কম্পেয়ার টু বয়েজ গার্লস হ্যাভ অ্যান ইনেট টেন্ডেন্সি টু বি অ্যাফেক্টেড মোর বাই সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস। বলেছে কি, যে ছেলেদের তুলনায় মেয়েদের একটা ইনেট টেন্ডেন্সি থাকে, যেটা তাদের ইফেক্ট করে, প্রভাবিত করে সোশ্যাল, সামাজিক এবং কিছু সাংস্কৃতিক ফ্যাক্টর। তো এই সামাজিক আর সাংস্কৃতিক ফ্যাক্টরগুলো ছেলেদের থেকে কি মেয়েদের বেশি প্রভাব ফেলে। এই কথাটা কি ঠিক? এটা অনেকটা কি জেন্ডার বায়াস কথাটা, মানে জেন্ডার স্টিরিওটাইপ, যে ছেলেদের থেকে মেয়েরা বেটার, ছেলেদের থেকে বা মেয়েদের থেকে ছেলেরা বেটার, এই ধরনের কথাগুলো সবসময় কিন্তু নেগেটিভ কথা। তো এইটা অপশানটা কি হয়ে যাবে, ফলস। আচ্ছা, নেক্সট রিজনটা কি দিয়েছে, যে গার্লস আর জেনেটিক্যালি মোর সেন্সিটিভ অ্যান্ড ইমোশনালি উইকার দ্যান বয়েজ। মানে মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি সেন্সিটিভ হয় আর ইমোশনাল হয়, মানে তাদের ইমোশনটা ওদের থেকে বেশি থাকে, মানে ইমোশনাল হয়ে পড়ে। মেকিং ইট মোর লাইকলি ফর দেম টু কনফার্ম টু সোশ্যাল এক্সপেকটেশন। মানে তাদেরকে এই সোসাইটাল যে সমাজের যে এক্সপেকটেশনটা থাকে তাদেরকে অনেকটা সেই জন্য তাদের ইমোশনালটা কি হয় ছেলেদের থেকে বেশি, তারা ইমোশনালি দুর্বল। কিন্তু এইটাও কি নেগেটিভ কথা, যে ছেলে মেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় মেয়েরা কাঁদে জন্য যে মেয়েরা দুর্বল এমনটা নয়, আবার অনেক ছেলেরাও ইমোশনাল থাকে। তো প্রত্যেকটা জেন্ডার হিসাবে কিন্তু সেটা ভ্যারি করে। এবার সেটা ছেলের ক্ষেত্রে, গার্লের ক্ষেত্রেও অনেকে বেশি ইমোশনাল থাকে, অনেকে আবার কম ইমোশনাল, আবার বয়েজের ক্ষেত্রেও অনেকে ইমোশনাল থাকে, আবার অনেকে কম ইমোশনাল। তাই জন্য এই দুটোই কি নেগেটিভ। তাহলে
বোঝা যাচ্ছে যে আগেরটাও কি হচ্ছে ফলস আর পরেরটাও ফলস, আর এই ধরনের টপিকটাই অনেকের ক্লিয়ার হয় না। তো ওই জন্য জেন্ডার বায়াস যে ধরনের কথা বলবে সেটা কিন্তু অপশানগুলো আগেই ফলস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোন অপশানটা হবে এখানে? বোথ এ অ্যান্ড আর ফলস। নেক্সট বলেছে আরেকটা অ্যাজারশন আছে, কি বলেছে? 12 year Amana gets scared every time the teacher asks her to answer or solve the maths problem on the blackboard। বলেছে 12 বছরের আমানা ও শুধুমাত্র ভয় পায় কী জন্য? সবসময় তার টিচার যদি কোনো কোশ্চেনের একটা আনসার জিজ্ঞেস করে বা কোনো একটা ম্যাথের প্রবলেম যদি তাকে সলভ করতে বলে ব্ল্যাকবোর্ডে, তাহলে সে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ শি ফিয়ার্স দ্যাট দ্য টিচার উইল স্কোল্ড হার অ্যান্ড শি উড বি এম্বারেসড। মানে টিচার তাকে হয়তো শাস্তি দিবে এবং তাকে সে এম্বারেস হতে পারে, মানে লজ্জায় পড়ে যেতে পারে। তো এই জন্য 12 বছরে আমানা এই ভয়টা পায়। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা থাকে যারা হয়তো টিচার একটু বকবে বা বাকি স্টুডেন্টরা হাসাহাসি করবে, এই জন্য কিন্তু স্টুডেন্টরা আনসার জেনেও তারা কিন্তু আনসার দিতে ভয় পায়, তাই না? তো এই 12 বছরের আমানারও বিষয়টা সেরকম। তো এটা ঠিক, কথাটা ঠিক যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে টিচারের জন্য বা অন্য স্টুডেন্টরা হাসাহাসি করবে জন্য তাদের এই ভয়টা থেকে যায়। এবার দেখি রিজনটা কি বলেছে। When students feel unsafe and anxious, their learning is adversely affected। এবার স্টুডেন্টরা যখন আনসেফ ফিল করবে, তারা যদি সেইখানে আনসারটা দিলে টিচারও যদি বকাবকি করে বা ভুল আনসার হতেই পারে, কিন্তু ভুল হয়েছে কেন সেটা নিয়ে যদি বাকি স্টুডেন্টরাও যদি হাসাহাসি করে, তো সেই স্টুডেন্টের কনফিডেন্সটা লো হয়ে যাবে, তাই না? সে কনফিডেন্স একদমই থাকবে না। এবার কনফিডেন্স থাকবে না, সে আর পুনরায় কোনো কোশ্চেনের উত্তর জানা থাকলেও সেই কোশ্চেনের কিন্তু উত্তর সে দিতে চাইবে না, এবং পার্টিসিপেশনটা অ্যাক্টিভ না হয়ে প্যাসিভ হয়ে যাবে, তাই না? প্যাসিভ পার্টিসিপেশন হবে। তো এই জন্য এটা কি করছে যে যখন স্টুডেন্টরা যে আনসেফ এবং অ্যাংজিয়াস, মানে তারা চিন্তায় এবং পড়ে যাচ্ছে, যে ফিল করছে আনসেফ, তো তখন সেটা তাদের লার্নিং ইজ অ্যাডভার্সলি এফেক্টেড, মানে তাদের শিক্ষণের ক্ষেত্রে সেটা প্রভাব পড়ে। তারা কোনো কিছু শিক্ষার প্রতি মনোযোগটা থাকে না ক্লাসে, তখন সে সঠিকভাবে মনোযোগ দিয়ে শিখতে পারে না। তো এটা ঠিকই বলেছে যে তাদের এই ফিলটা তাদের কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই অপশানটা ট্রু, এটা রিজনটাও হচ্ছে ট্রু। তাহলে কোন অপশানটা ক্লিয়ার হবে? বলেছে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ। তাহলে 2 নম্বর অপশানটা কী হবে? রাইট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হলো 29। আচ্ছা, 29 অপশানে কি বলেছে? এ টিচার ওয়ান্টস টু এনেবল মিনিংফুল অ্যান্ড অ্যানালিটিক্যাল লার্নিং ইন হার ক্লাস বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর স্টুডেন্টস টু কানেক্ট দেয়ার প্রায়র নলেজ টু নিউ কনসেপ্টস। হুইচ অফ দ্য ফলোয়িং টিচিং স্ট্র্যাটেজিস উড বি মোর ইফেক্টিভ? তাহলে এখানে কোন স্ট্র্যাটেজিটা মোর ইফেক্টিভ হবে? বলেছে একটা টিচার কি চাইছে, যে মিনিংফুল অ্যান্ড অ্যানালিটিক্যাল লার্নিং করাতে চাইছে তার ক্লাসে। তো আর তার স্টুডেন্টদের কি করছে? অপরচুনিটি দিচ্ছে, সুযোগ দিচ্ছে তাদের সাথে আগে যে বিষয়টা সম্পর্কে জানা আছে সেই বিষয়টা থেকে যাতে তারা কানেক্ট করতে পারে নিউ কনসেপ্টে। এবার এই কোন স্ট্র্যাটেজিটা তার মোস্ট ইফেক্টিভ হবে? কি বলেছে? প্রোভাইডিং স্টুডেন্টস উইথ এ স্টেপ বাই স্টেপ গাইড অন হাউ টু কমপ্লিট এ টাস্ক রিলেটেড টু দ্য নিউ মেটেরিয়াল। স্টুডেন্টদের কি প্রোভাইড করবে? যে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে কী করে একটা টাস্ক করা যায় নিউ মেটেরিয়াল দিয়ে, যে এইভাবে প্রসেসটা হয়। আচ্ছা, নেক্সট অপশানগুলো দেখি। লেকচারিং অন এ নিউ মেটেরিয়াল, অ্যান্ড লেকচার তো আগেই দিবে না, এটা তো আগেই নেগেটিভ। এবার দেখে 1 নম্বর অপশানটাও দেখে নিই, যে স্টেপ বাই স্টেপ গাইডও পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেবে না। যে অ্যাসাইনিং স্টুডেন্টস টু রিড দ্য টেক্সট বুক চ্যাপ্টার, এটা তো প্যাসিভ, কারণ যদি স্টুডেন্ট ওখানে পড়ে অ্যান্সার কোশ্চেন অ্যাট দ্য এন্ড, শুধুমাত্র এন্ডে, এটা সেরকম হয় এই লেকচার, কিন্তু সেইভাবে অ্যাক্টিভলি বাচ্চা পার্টিসিপেট করে না। কারণ টেক্সট বুক যদি পড়তে দেওয়া হয়, বাচ্চা অনেক সময় বোরডম ফিল করে, বোরিং। বাচ্চা পড়তে পড়তে টেক্সট বুক পড়তে পড়তে অনেক সময় ঘুমিয়ে যাচ্ছে, গল্প করছে, টিচার
দেখছে না দেখছে না, তো অতটা স্পেসিফাই হয় না। নেক্সট অপশনটা কি বলেছে, ask students to share their own experience related to the new material and then connect them to the topic। তাহলে নিজের মানে স্টুডেন্টদেরকে বলা যে তারা নিজস্ব এক্সপিরিয়েন্সটা শেয়ার করুক এবং তারপরে সেই টপিকের সাথে তাহলে রিলেট করুক। আচ্ছা, যে কোনো একটা টপিক যদি শেখানো হয়, যেটা ধরেন মেটাল বা নন মেটাল, এবার মেটাল মানে বাচ্চা সেই বিষয়ে কিছু জানে কি না, কোনো ধাতুর সাথে মানে কোনো হলো বাড়িতে বা আশেপাশে কোনো ধাতু দেখেছে কি না, সেই বিষয়ে যদি বাচ্চা বলতে পারে, তারপরে সেই কনসেপ্টটা যে এটা এই ধাতুর মধ্যে পড়ে বা এই এই বিষয়গুলো, তখন কিন্তু আলোচনা করলে বাচ্চা সহজেই বুঝতে পারবে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে, 4 নম্বর অপশান। আর বাকি তিনটেই কিন্তু রং। বোঝা গেল? আচ্ছা, এইভাবে এলিমিনেশন টেকনিকে কিন্তু খুব তাড়াতাড়ি আনসারগুলো করা যাবে। নেক্সট বলেছে কি 30 নম্বর কোশ্চিনটা বলেছে, ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম টু দ্য টিচার। ইনক্লুসিভ মানে কি, সমাবেশী কক্ষ। এবার ইনক্লুসিভে যেখানে সব থেকে মানে স্পেশাল অ্যাবিলিটি, গিফটেড চিলড্রেন, মেন স্ট্রিম চিলড্রেন সবাই একসাথে পড়াশোনা করবে। কি বলেছে এখানে, কি করবে, ট্রাইস টু এনকারেজ চিলড্রেন, এনকারেজ করবে টু ডু বেটার বাই প্রমোটিং কম্পিটিটিভ। দেখো কম্পিটিটিভ কিন্তু আগেই নেগেটিভ ওয়ার্ড। কম্পিটিশন মানে বাচ্চা এখানে শুধুমাত্র শিখতে এসছে, জয়ফুল লার্নিং করতে এসেছে, এখানে কোনো কম্পিটিশন হবে না। দেন বলেছে আইডেন্টিফাইজ ডেফিসিটস ইন দ্য চিলড্রেন অ্যান্ড কারেক্টলি লেবেল দেম। লেবেলও করবো না স্টুডেন্টদের, কিন্তু লেবেলও করবো না, তো এই জন্য এই অপশনটাও ভুল। তারপর বলেছে সেগ্রিগেটও করবো না, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। লেবেল করা, স্টুডেন্টদের যদি হলো কম্পিটিশান, তারপরে লেবেল করা, সেগ্রিগেট করা, এগুলো সব কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাই জন্য এই তিনটে অপশনই কিন্তু এলিমিনেট হয়ে যাবে। এবার বলছে মডিফাইজ দ্য কারিকুলামকে, বাচ্চাদের যে কারিকুলাম সেইটাকে মডিফাই করা হবে এবং পেডাগজিক্যাল স্ট্র্যাটেজি, মানে টিচার কোন মেথডে পড়াবে। লেকচার মেথডে পড়ালে অনেক সময় বাচ্চা প্যাসিভ হচ্ছে, তাই জন্য কোন প্লে ওয়ে বা কতটা ইন্টারাক্টিভ ওয়েতে টিচার পড়াবে, সেই পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিটা কিন্তু মডিফাই করবে টু স্যুট ভ্যারিড নিডস অফ চিলড্রেন। মানে চিলড্রেন ওখানে যেহেতু সব রকমের চিলড্রেন থাকে, স্পেশাল, গিফটেড, এবার গিফটেড চিলড্রেনদের যে জন্য যে ধরনের পড়ানো উচিত, স্পেশালদের যেরকম, বা অনেক সময় ডিসেবিলিটি তাদের জন্য যেরকম ব্রেল সিস্টেম বা আদার্স যে নিডসগুলো আছে, সেগুলো হিসাবে মাথায় রেখে টিচার কিন্তু এখানে স্ট্র্যাটেজি করবে। তো বোঝা গেল ইনক্লুসিভ ক্লাসরুমে টিচারকে তাহলে কী করতে হবে, মডিফাই করতে হবে কারিকুলামকে এবং পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিসটাকেও মডিফাই করতে হবে স্টুডেন্টের প্রয়োজন অনুসারে। তো এখানে 4 নম্বর আনসারটা ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।